গন্তব্য কাবুল এই ভ্রমণ কাহিনীটির সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। পুরোপুরি লাইন বাই লাইনের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করব। আমরা জানি লেখক সৈয়দ মুজতবা আলী সবসময় ভ্রমণ কাহিনী নিয়েই লিখে, এটিও তার একটি ভ্রমণ কাহিনী এবং এটি নেওয়া হয়েছে দেশ বিদেশ গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। সৈয়দ মুজতবা আলী 1904 সালের 13ই সেপ্টেম্বর তৎকালীন আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেট জেলায়। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর সিলেট জেলায়। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু ভালো করে দেখবে। তবে তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতন বলতে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটি আছে, এটির নামই হলো শান্তিনিকেতন। তো এখানে সাহিত্য নিয়ে বেশি গবেষণা করা হতো, সেই সুবাদে তিনি সেখান থেকে অনেক বেশি ধারণা পেয়েছেন। আফগানিস্তানের কাবুল কৃষি বিজ্ঞান কলেজে তিনি কিছুকাল অধ্যাপনা করেন। কোথাকার? আফগানিস্তানের কাবুল শহরে। তো এটাও ছিল তার গন্তব্য কাবুল। কাবুল নামে আফগানিস্তানের যে জায়গাটি ছিল সেখানে তিনি রওনা দিলেন। এছাড়াও দেশ বিদেশে বহু স্থানে তিনি কর্মসূত্রে যুক্ত ছিলেন। আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, জার্মান সহ বিভিন্ন ভাষায় তার দখল ছিল। বিভিন্ন ভাষা সম্পর্কে তার অনেক ভালো জ্ঞান ছিল। তুলনামূলক ধর্মতত্ত্বেও তার ছিল বিশেষ পাণ্ডিত্য। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের প্রতি প্রবল কৌতূহল পরিলক্ষিত হয়। তার রচনার বিষয়বস্তু কৌতুক ও ব্যঙ্গের রসাবৃত রূপে উপস্থিত হয়েছে। এটা হলো তার লেখার ধরন। সাধারণত তিনি কৌতুক এবং বিভিন্ন রকম ব্যঞ্জনা দিয়ে লিখে থাকেন। বাংলা ভ্রমণ সাহিত্য ও রম্য রচনাকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কাবুলে বসবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা তার প্রথম গ্রন্থ দেশ বিদেশে, এটি প্রকাশিত হয় 1949 সালে। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম প্রভৃতি। সৈয়দ মুজতবা আলী 1974 সালে 11ই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা তার যে ভ্রমণ কাহিনীটি আছে সেটি আমরা পড়ব। তিনি যখন কাবুল শহরে যাবেন সেখানের মধ্যে চাঁদনি নামে একটি জায়গা থেকে তার যাত্রা শুরু হয়। যাত্রাটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তিনি প্রথমে কলকাতার চাঁদনি মার্কেট, এটা হলো চাঁদনি একটি মার্কেট, যেখান থেকে তাহলে চাঁদনি বাজার, কলকাতার চাঁদনি থেকে নশিকে দিয়ে একটা শার্ট কিনে নিল। তো চাঁদনি কলকাতার একটা মার্কেট ছিল, কলকাতার মার্কেট, সেখান থেকে নশিকে আমরা জানি 1 শিকে সমান 25 পয়সা। 1 শিকে সমান কত? 25 পয়সা। এটা মনে রাখবে, 1 শিকে সমান 25 পয়সা। তাহলে 4 শিকে দিয়ে 1 টাকা, 8 শিকে দিয়ে 2 টাকা, তাহলে 2 টাকা 25 পয়সা দিয়ে একটা শার্ট কিনলেন। কে কিনলেন? লেখক। তখনকার দিনে বিচক্ষণ বাঙালিদের পক্ষে ইউরোপিয়ান থট নামে একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। মানে তিনি তার যে যাত্রাকালীন সময় তিনি এখান থেকে কাবুলে যাবেন। তো অর্ধেক পথ কোথা থেকে শুরু করলেন? কলকাতা থেকে তিনি জার্নি শুরু করলেন, সেটা হলো ট্রেন দিয়ে অর্ধেক পথ আসলেন। এরপরে তিনি তার একটা বন্ধুর বাড়িতে উঠলেন, বাকি পথটা তিনি বাসে করে যাবেন। এভাবে করে তিনি রওনা দিবেন। তিনি কি করলেন, যে ট্রেন আছে, তিনি যেখান থেকে রওনা দিবেন, প্রথমে রওনা দিবেন সেখানে ট্রেন আছে। এই ট্রেনের মধ্যে আমরা জানি তখনকার সময় ব্রিটিশ শাসিত সমাজ ছিল। তো এখানে ইউরোপিয়ান বলতে ফ্রান্সের যে মানুষগুলো আছে ওদেরকে বোঝাচ্ছে। তো ওদের জন্য ট্রেনে একটা আলাদা বগি থাকতো। সেই বগির মধ্যে শুধু এই বিদেশি সাদা চামড়ার মানুষগুলোই বসতে পারতো। যে বাঙালিরা একটু বিচক্ষণ তারা কি করতো, ওই বগিটাতে উঠে যেত যাতে তারা আরাম করে যেতে পারে। তো এই জন্য এটাকে একটা প্রতিষ্ঠান বললো যা ভারতের সর্বত্রই আনাগোনা করে। বিদেশিরা তো তেমন একটা ভ্রমণ করে না, তো ওই বগিটা খালি থাকতো। তার যাত্রা শুরু হয় কোথা থেকে? হাওড়া স্টেশন থেকে। কলকাতার হাওড়া স্টেশন, এটা যাত্রা শুরু। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যাইতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। তিনি যখন যাত্রা শুরু করবেন কোথা থেকে? হাওড়া স্টেশন থেকে। খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা কলকাতার হাওড়া স্টেশন। লেখক ওই ট্রেনের বগিতে উঠতে যাবেন, তখন এক ফিরিঙ্গি মানে আমরা ফ্রান্স বা ইউরোপিয়ান লোকদেরকে বুঝি, পরবর্তীতে যেটাকে আমরা সাদা চামড়ার লোক বলে জানবো। তো এই ফিরিঙ্গি বললেন যে এটা ইউরোপিয়ান, মানে ইউরোপের যে মানুষরা আছে বা সাদা চামড়ার যে মানুষরা আছে ওদের জন্য, আপনি এখানে উঠতে পারবেন না। আমি গ্যাগ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। তো এখন তিনি গ্যাগ করে ইংরেজি বললেন, মানে
অল্প স্বল্প মোটামুটি মানের ইংরেজি বললেন। বলার পর ইউরোপিয়ানকে বলল যে এখানে তো ইউরোপিয়ান কোনো মানুষ নাই, ওরা কেন যাবে, এখানে তো পুরো খালি যাবে, তাই আমরা এটাকে কাজে লাগাই। এক তুলনাতত্ত্বক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম বাংলা শব্দের অন্তদেশে অনুস্বর যোগ করলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। তো এখানে বলতেছে তিনি একটা ভাষাতত্ত্ব বা বইয়ের মধ্যে তিনি পড়ছিলেন যে বাংলা ভাষার শেষে যদি অনুস্বর যোগ করা হয়, কোথায়, শেষে, তাহলে সেটা সংস্কৃত ভাষার মতো শোনা যায়। আর ইংরেজি শব্দে যেমন যে সাহেবরা আছে, বিদেশি যে সাহেবরা ছিল, ওরা কিন্তু ইংরেজি বললে সেটার অন্যরকম অ্যাকসেন্ট হতো, বাঙালিরা কিন্তু সেভাবে উচ্চারণ করতে পারতো না। কিন্তু সেটার প্রথম দিকে যদি জোর দিয়ে কথা বলা হয় তাহলে ওই ইংরেজিটা কিছুটা সাহেবী ইংরেজির মতো লাগে। অর্থাৎ পহেলা সিলেবালে মানে প্রথম যে অংশ আছে, সিলেবাল মানে কি শব্দাংশ, যে প্রথম শব্দাংশ আছে, অর্থাৎ পহেলা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া খারাপ, রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। তো এভাবে যদি কথা বলে তাহলে এই যে ইংরেজিটা আছে এটা একটু সাহেবী ইংরেজির মতো মনে হয়, তাহলে এতে করে কোনো আহামরি কেউ তেমন কোনো সমস্যা করে না। তো এরকম করে যদি ইংরেজি বলতো কেউ, সাহেবের মতো চেষ্টা করতো, তাহলে এতে করে আর কোনো সমস্যা দেখা দিত না বা সবগুলো পাপ ঢাকা পড়ে যেত। সোজা বাংলায় এরই নাম ঘাক ঘাক করে ইংরেজি বলা। তো তিনি যেটা ঘাক ঘাক করে বললেন সেটা এরকম ইংরেজি যে তিনি প্রথম সিলেবালের মধ্যে কি করলেন, একটু জোর দিলেন। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। তো ওই যে মানুষটা বলছিল যে এটা ইউরোপিয়ানদের জন্য, আপনি এখানে উঠতে পারবেন না, তিনি লেখকের ইংরেজি শুনে খুশি হয়ে কি করলেন, ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে সেখানে রাখলেন বা বগিতে উঠিয়ে দিলেন। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এখানের মধ্যে তার যে ভ্রমণে বা তিনি যে কাবুলে যাবেন, তিনি কত বছর পর ফিরে আসবেন সেটা তিনি জানেন না। এজন্য তার যে ঘর বাড়ি ছেড়ে তিনি চলে যাচ্ছেন, কত বছরের জন্য যাচ্ছেন জানেন না, এর জন্য তার এই যে ভ্রমণের উৎসাহটা সেটা ক্রমেই কেমন জানি চুপসে যাচ্ছিল। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। চুপসে আসার কারণ হলো তিনি যে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, কত বছরের জন্য যাচ্ছেন তিনি সেটা জানেন না, এজন্য তার মন খারাপ হতে লাগলো। এজন্য তার ভ্রমণটাও কি হলো, চুপসে যেতে লাগলো, মানে ভালো লাগতেছে না তার। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম। তো এতদিন তিনি আসলে এভাবে ভাবার সুযোগ পান নাই, তিনি তার জামা কাপড় পাসপোর্ট এগুলো গোছাতেই ব্যস্ত ছিল, অন্য কিছু ভাবার ফুসরত পায়নি। তো তিনি অন্য কিছু ভাবার সুযোগ পান নাই। গাড়ির ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মানে এই যে তিনি যখন গাড়িতে উঠলেন, কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন তার মনে একটা ভাবনা উঠল, সেটা পুরোপুরি কাপুরুষের মতো মনে হলো। আমি একা, তিনি নিজেকে মনে করলেন যে সেখানে তিনি একা এবং ভয় পাচ্ছিলেন, তাই সেটাকে বললেন যে কাপুরুষের মতো। ফিরিঙ্গিটি লোক ভালো, এই যে ওনার সাথে সাদা চামড়ার যে ফিরিঙ্গি ছিল বা যে বিদেশি ইউরোপিয়ান ছিল, তিনি লোকটা ভালো। আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, মানে যখন লেখক যে গুম হয়ে শুয়েছিলেন তখন বললেন এত মনমরা কেন, গোয়িং ফার। তো এখানের মধ্যে লেখককে ডিরেক্ট জিজ্ঞেস না করে যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা ডিরেক্ট জিজ্ঞেস না করে গোয়িং ফার জিজ্ঞেস করলেন। কারণ বিদেশি যারা আছে ওরা ডিরেক্ট কারো বিষয় বা কারো পার্সোনাল বিষয় জিজ্ঞেস করেন না, তাই তিনি এটা বিলেতি কায়দায় বললেন। দেখলুম বিলেতি কায়দা জানে, হোয়ার আর ইউ গোয়িং বললো না। তো ওই যে পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো আর বললো না, তিনি শুধু এটা বললেন। তা যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, যে সাহেবের সাথে ওনার কথাবার্তা চললো, তাতে লাভও হলো, মানে এটাতে কি হলো, লেখকের লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, মানে এই যে লোকটা ছিল ফিরিঙ্গি, লোকটা কি করলো, সন্ধ্যা হতে না হতেই লেখকের জন্য একটা চুবড়ি মানে অনেকগুলো খাবার একসাথে করে নিয়ে এসে সেটা ওনাকে খুলে দিয়ে বলল যে খান। ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে। ফিয়াসে মানে হলো যে প্রেমিকা বোঝাচ্ছে বা যার সাথে পরবর্তীতে বিয়ে হবে এরকম বোঝাচ্ছে। তো ওনার ফিয়াসে মানে এই যে ফিরিঙ্গি আছে, ফিরিঙ্গির ফিয়াসে নাকি ওনাকে উৎকৃষ্ট ডিনার মানে অনেক বেশি খাবার রান্না করে দিয়েছে, এবং তাতে নাকি একটা পুরোদস্তর পল্টন পোষা যাবে, মানে পুরো একটা পল্টনকে খাওয়ানো যাবে, এতগুলো খাবার দিয়ে ফেলছে। আমি আপত্তি জানিয়ে বললাম, লেখক আপত্তি জানিয়ে বলল যে আমিও কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, মানে নেটিভ মানে হলো স্বদেশী, নিজের দেশের। আমরা দেশীয় যে খাবারগুলো খাই সেই ধরনের খাবার, তাই বললো নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল, তাই হয়তো আমরা খাবারের যেমন বাঙালিরা খাবার একটু ঝাল বেশি খাই, তাই বললো যে একটু হয়তো বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো, সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিসিশন করে আলাকর্তন ভোজন, যার যা খুশি খাবে। তো
এর পরবর্তীতে ওনাদের ডিসিশন হলো যে দোনোজনের খাবারগুলো রাখবে, যার যেটা ভালো সে সেটা খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। তো সাহেব যখন তার খাবারগুলো বের করতেছে, লেখকের চোখ জমে যাচ্ছিল। কেন? সাহেব যে খাবারগুলো ব্যাগ থেকে বের করতেছে, লেখকও ঠিক সেই রকম খাবারগুলোই নিয়ে এসেছে কিনে বাজার থেকে। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগির মুসাম্মান, আলুর গুস্ত। তো এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু সাহেবও নিয়ে এসেছে। তো সাহেবকে তার ফিয়ন্সে কি বলেছে যে এই খাবারগুলো আমি নিজে বানিয়ে দিয়েছি। কিন্তু লেখক তো এগুলো দেখে নিজে চিনে গেল, এবং যে সাহেব ছিল তিনিও বুঝতে পারলেন যে এগুলো ও বানাই দেয় নাই। মনে একটু সন্দেহ জাগলো। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। তো তিনি বলতে কলকাতার একটা ফেমাস জায়গা জাকারিয়া স্ট্রিট, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, সেখান থেকে লেখকও জাকারিয়া স্ট্রিট থেকে এইসব বিষয়গুলাই নিয়ে এসেছে। তো এখন দোনোজনের মনে সন্দেহ জাগলো যে মেয়েটা কি তাকে মিথ্যা বললো নাকি, যে তার ফিয়ন্সে তাকে মিথ্যা বললো নাকি। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা, মানে সাহেব পুরোপুরি অবাক হয়ে গেলেন। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো, মানে একই রকম যে খাবারগুলো সেগুলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাবও নয়, মানে এত বেশি মিলে গেছে যে ও যেটা আনছে ও সেম ওইটাই আনছে। আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়, মানে একই জিনিস বের হয়েছে। ও আলু গোস্ত আনছে, ও শিক কাবাব আনছে, ও শিক কাবাব আনছে। আমি বললুম, মানে লেখক বলতেছে, ব্রাদার আমার ফি আসে নেই, এইসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। মানে বলতেছে আমার তো প্রেমিকা নাই, আমি এগুলা জাকারিয়া স্ট্রিট থেকে নিয়ে এসেছি। মানে এখানে ও লেখকের বউ নাই সেটা বোঝাচ্ছে। একদম হুবহু একই স্বাদ, মানে স্বাদটাও একই। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়, যে ভাবতেছে আর কি যে আমার ফিয়াস আমার সাথে মিথ্যা কথা বললো, এই বিষয়টা আমারও আবছা আবছা মনে পড়লো। মানে লেখকের আবছা আবছা করে মনে পড়ছে যখন সওদা করছিলাম, মানে যখন আমি এগুলো কিনছিলাম, তখন যেন এক গাবদা গোবদা ফিরিঙ্গি ম্যামকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছিল। মানে বলতেছে আমি যখন এই খাবারগুলো কিনতেছিলাম তখন আমার পাশে এক গাবদা গোবদা, মানে একটু হালকা মোটা সোটা এক ফিরিঙ্গি, মানে বিদেশি মেয়ে, সাহেবি ম্যাম, হোটেল থেকে সেম আমার মতো একই খাবারে কিনতেছিল। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেল। মানে ও লেখক চাইছে যে ফিরিঙ্গিকে বলবে যে আসলে তোমার ফিয়াসের একটু শারীরিক বর্ণনাটা দাও, দেখতে কেমন। তখন কিন্তু লেখক কি করলেন, থেমে গেলেন। কথার বাড়ালেন না যে এত সন্দেহ জাগিয়ে কি হবে, পরে না ওদের সংসারটা যদি আবার ভেঙে যায়। ভোর কোথায় হলো মনে নেই, সকাল কোথায় হয়েছে তিনি মনে করতে পারছেন না। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। তো সাধারণত আমরা দেখি যে আমাদের যে এলাকার মধ্যে গরম পড়ে সেটা আগে সকালবেলা একটু শীতল থাকে, পরবর্তীতে গরমটা আস্তে আস্তে করে বাড়ে। কিন্তু পশ্চিমের দিকে, পশ্চিম বলতে এই পশ্চিমবঙ্গ বা ওই দিকের সাইডের জায়গাগুলো বোঝাচ্ছে, সেদিকে হুট করেই গরম চলে আসে। মানে আচমকা রোদ উঠলো, গরম পড়া শুরু হলো। 7টা বাজতে না বাজতেই চর করে টেরোচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কীরকম করে কাটাবে তার আভাস তখনই দিয়ে দেয়। তো এখানের মধ্যে বলতেছে যে 7টা বাজার সময় রোদের প্রকোপটা অনেক বেড়ে যায়, এবং এত বেশি যে সেটা লেখক বুঝতে পারে যে আজকে দিনে আরও অনেক বেশি গরম পড়বে। গাড়িটা যেন কলায়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কলায়াত মানে এক ধরনের ক্লাসিক গানের কথা এখানে বলছে, যেটি খুবই ফাস্ট গাওয়া হয়। ঊর্ধ্বশ্বাসে মানে খুব জোরে ছুটছে, কারণ অনেক বেশি রোদ, তাই লেখক এটা বললেন। কোনো গতিকে রোদ্দুরের তবল চিকে হার মানিয়ে কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। এখানের মধ্যে বলছে যে গাড়িটা যেটা আছে সেটা রোদের ভয়ে অনেক জোরে চলছে, তার কারণ হলো যে তার ইচ্ছে সে কোনো একটা জায়গায় গিয়ে ঠান্ডার মধ্যে জিরাবে। আর রোদ্দুরেও চলছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, মানে রোদও তার সাথে অনেক জোরে করে চলছে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়, মানে সে পাল্লায় মানে অনেক রোদও পড়তেছে, গাড়িও অনেক জোরে চলতেছে, তার জন্য প্যাসেঞ্জারদের অবস্থা পুরোপুরি খারাপ। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। ভোল ফিরিয়ে নেওয়া মানে হলো যে গাড়ি এখান থেকে একটা স্টেশনে গিয়ে থেমেছে, এবং সেখান থেকে নতুন ধরনের লোক উঠেছে। মানে ফিরিঙ্গি লোকটা হয়তো নেমে গিয়েছে, এবং এখন যাদেরকে দেখা যাচ্ছে ওরা হিন্দু নয়, ওরা বেশিরভাগই হলো মুসলিম। দাড়ি লম্বা হয়েছে, মানে ওদের যে দাড়ি আছে, এর আগে ফিরিঙ্গিরা সাধারণত দাড়ি রাখে না, কিন্তু দাড়ি লম্বা হয়েছে, মানে গাড়িটা কলকাতা থেকে এবার হয়তো ইন্ডিয়ার বর্ডার থেকে পাকিস্তানের ভিতর ঢোকা শুরু করলো। টিকি খাটো হয়েছে, যে চুলের টিকি সেটা খাটো হয়েছে। নাদুস নুদুস লালা জীবের মিষ্টি মিষ্টি আয়েভ বইঠিয়ে আর শোনা যায় না। মানে ওই যে আগের সময় যেমন করে কথা হতো ফিরিঙ্গির সাথে, ওই রকম সাউন্ড আর শোনা যাচ্ছে না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাউরা, পাঞ্জাবিদের তুবি আসি, আর শিখ সর্দরাজিদের
জলাবদ্ধ দাড়ির হরেক রকমের বাহার। এখানের মধ্যে বলতেছে এতক্ষণ যে ফিরিঙ্গি লোকটা ছিল ওই রকম শব্দ এখন আর শোনা যাচ্ছে না, এখন 6 ফুট লম্বা পাঠানদেরকে দেখা যাচ্ছে এবং এখানের মধ্যে পাঞ্জাবি যে মানুষরা আছে যারা বিভিন্ন ভাষায় কথা বলে ওদেরকে দেখা যাচ্ছে, শিখ যারা আছে যারা অনেক বড় বড় দাড়ি রাখে ওদেরকে দেখা যাচ্ছে, ওদের বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে, আলাপ শোনা যাচ্ছে। সামনের বুড়ো সর্দারাজি প্রথম আলাপেই আরম্ভ করলেন। তার সামনে যে সর্দারাজি বসে আছেন তিনিই প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, মানে তখন যে ফিরিঙ্গি সাহেব যেভাবে শালীনতা বজায় রেখে কথা বলেছিল সেরকম নয়, সোজাসুজি কাহা যায়গা, মানে ডিরেক্ট জিজ্ঞেস করলেন, পার্সোনাল ব্যক্তিগত বিষয় ডিরেক্ট জিজ্ঞেস করে ফেললেন। আমি ডাবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোফের ভিতরে অতি মিষ্টি মোলায়েম হাসি। মানে উনি কি করলেন, ওনাকে আনসারটা দিলেন একেবারে সুন্দরভাবে এবং তার ভিতর দিয়ে যে শিখ মানুষটা ছিল, যে সর্দারাজি ছিল, তিনি অতি মিষ্টিভাবে হাসি দিলেন, সেটা তার গোফ এবং দাড়ির মাঝখান দিয়ে দেখা যাচ্ছিল। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারের কাউকে চিনি? উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি পেশোয়ারের বা ওই এলাকার কাউকে চিনেন? না, হোটেলে উঠবে, মানে বলতেছে নাকি আপনি হোটেলে থাকবেন। বললুম বন্ধুর বন্ধু। তো লেখক বললেন যে আমার বন্ধুর বন্ধু স্টেশনে আসবে, তবে তাকে কখনো দেখিনি। তো বলতেছে কিন্তু আমি তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কিভাবে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। তো বলতেছে ওই আমার বন্ধুর বন্ধু যে আছে ওকে কিন্তু আমি দেখি নাই, ও আমাকে কিভাবে চিনবে সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। সর্দারাজি হেসে বললেন কিছু ভয় নেই। তো এখন সর্দারাজি বলতেছেন আপনি টেনশন করিয়েন না, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। তো বলতেছে আপনি যে পেশোয়ার স্টেশনে নামবেন সেখানে এক গাড়ি বাঙালি নামে না, আজকে হয়তো পুরো স্টেশনে আপনি একজনই বাঙালি আছেন, আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আপনি যদি স্টেশনে 2 মিনিট অপেক্ষা করেন তাহলে দেখবেন না উনি আপনাকে ঠিক খুঁজে নিয়েছে। আমি সাহস পেয়ে বললুম তা তো বটেই, তবে কি না শার্ট পরে এসেছি। তো তিনি বলতেছে আমি তো শার্ট পরে আসছি, ও আমাকে চিনবে, কারণ বাঙালিরা সাধারণত পাঞ্জাবি পাজামা এরপরে ধুতি এগুলো পরে। সর্দারাজি আবার অট্টহাস করে বললেন, মানে একটু মস্কারি করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, মানে আপনি শার্ট পরলে তো আপনার অল্প একটু ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষকে মানুষ চেনা নাকি? তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? মানে ওই অল্পটুকু জায়গা দিয়ে কি বা ওই অল্পটুকু ঢাকা পড়লে কি মানুষ মানুষকে চিনবে না? আমি আমতা আমতা করে বললুম। লেখক বললেন তা নয়, তবে কি না ধুতি পাঞ্জাবি পরলে ভালো হতো। তো বলতেছে আমি যদি ধুতি পাঞ্জাবি পরতাম তাহলে আমাকে সহজে চিনতে পারতো, কারণ বাঙালির পোশাক সাধারণত ধুতি পাঞ্জাবি হয়। সর্দারাজিকে হারাবার উপায় নেই, বললেন ও তো তাজ্জবিবাদ, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়। তো বলতেছে ওইটা তো একটা তাজ্জবিবাদ, মানে আজগবি কথা, যে পাঞ্জাবি পরলেই কি বাঙালিকে চেনা যায়? পাঞ্জাবি তো পাকিস্তানিরাও পরে, অন্যরাও পরে। আমি আর এগুলুম না, মানে লেখক আর কথা বাড়ালেন না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারাজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আবারও বোকা বানিয়ে দেবেন। তো বলতেছে যদি আমি এখন যে পাকিস্তানির পাঞ্জাবির ধরন বা বাঙালির পাঞ্জাবির ধরনের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞেস করতে যাই, দেখবো যে উনি আমাকে আবার বোকা বানিয়ে দিয়েছেন। এর চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, মানে এর থেকে ভালো উনি নিজেই আমার সাথে কথা বলুন, আমি কথা না বাড়াই, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারাজি সিলোয়ার বানাতে কগজ কাপড় লাগে? তিনি এখানে সর্দারাজিকে জিজ্ঞেস করলেন যে পাঞ্জাবি বিভিন্ন জায়গা ভেদে কত গজ কাপড় লাগতে পারে। তো সর্দারাজি বললেন দিল্লিতে 3.5 গজের মতো লাগে, মানে দিল্লির এই সাইডে আমাদের এদিকে প্রায় 3.5 গজের মতো লাগে। জলার ধারে 4.5, জলার ধারে একটু বেশি লাগে। লাহোর অঞ্চলে 5.5 গজের মতো লাগে। এরপরে লাল মুসায় 6.5 মতো লাগে। রাওয়ানপিন্ডিতে 7.5 গজের মতো লাগে। তারপর পেশোয়ারে 1 লাফে 10.5, পেশোয়ারের মানুষদের প্রায় 10.5 গজ লাগে। খাস পাঠান মুলুক কোহাট খাইবারে পুরো থান লাগে, মানে পুরো থান বলতে আমরা দেখি যে কাপড়ের একটা থান থাকে, পুরো অনেকগুলো কাপড়, পুরো থান দিয়ে ওরা মাত্র একটা পায়জামা বানায়। এখানে কোন জায়গার জন্য কতটুকু লাগে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখবে, এখান থেকে একটা এমসিকিউ আসবে। ওইটা হলো 20 গজ। তো 20 গজ কাপড় দিয়ে শুধু একটা পায়জামা বানায়। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো, মানে খুব ভালো মানের কাপড় দিয়ে বানানো। আমি বললুম এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে, যে ওরা এত কষ্ট করে বা এতগুলো কাপড় 20 গজ কাপড় শুধু পায়জামাতে পরে ওরা কিভাবে চলাফেরা করে? মারপিট খুন রাহাজানির কথা বাদ দিন, মানে ঝগড়াঝাটির সময় দৌড়াদৌড়ির সময় তো এটা তো বাদই দিলাম, এমনি ওরা চলাফেরা করে কিভাবে? সর্দারাজি বললেন আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান নাই? মানে বলতেছে আপনি মনে হয় কখনো বায়োস্কোপের দিকে যান নাই। আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, মানে উনি এই বুড়ো বয়সেও মাঝে মধ্যে সেখানে যান। না গেলে ছেলে ছোকরাদের
মতিগতি বোঝাবার উপায় নেই। মানে ওইখানে যদি না যায় তাহলে আমি আবহাওয়ার বিষয়টা বুঝবো না, বা ছেলেরা কেমন করে চলাফেরা করতেছে সেটা বোঝা যায় না। আমার আবার এক পাল নাতি নাতনি, মানে তার অনেকগুলো নাতি নাতনি আছে। এক পাল মানে এক ঝাঁক। এই সেই দিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মানে তিনি একটা মেম সাহেবকে দেখছেন যিনি ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10খানা না 12খানা, মানে এতগুলো ফ্রক পরছেন যে তার মনে নাই যে 10টা হবে নাকি 12টা হবে। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা, মানে একেবারে না হলেও 40 গজ কাপড় সেখানে আছে। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন, তো সে এতগুলো কাপড় পরে যদি মেয়ে মানুষ বা মেমরা, বিদেশি মেমরা যদি নেচে নাচতে পারেন, কুদতে পারেন বা লাফালাফি করতে পারেন, তবে মদ্দা পাঠান, মানে মদ্দা মানে ছেলে পাঠানরা 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? তো বলতেছে, ওনাকে বললেন যে ওরা যদি এই মেয়ে হয়ে এতটুকু পড়তে পারে, ছেলেরা মাত্র 20 গজ কাপড় পরে কি মারপিট করতে পারবে না? আমি খানিকটা ভেবে বললাম, লেখক খানিকটা ভেবে বললেন, হক কথা, তবে কি না বাজে খরচা, মানে এত খরচা করার কোনো মানে আছে? অহেতুক খরচা করে। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠানমূলকদের প্রবাদ, মানে পাঠানের একটা প্রবাদ এখানে তিনি শুনতে পেলেন। দিনের বেলা পেশোয়ার ইংরেজের, মানে দিনের বেলায়, কারণ আমরা জানি তখন ব্রিটিশদের একটা আধিপত্য ছিল, তো দিনের বেলায় ওরা খুবই পাঠানদের সাথে ওদের বিভিন্ন রকম যায় ঝামেলা হতো। রাত্রে পাঠানের, মানে এই যে পেশোয়ার জায়গাটা আছে এটা কখনোই সেফ না। এটা দিনে বা রাতে পাঠান এবং ব্রিটিশের সাথে যখন তখন ঝামেলা হতে পারে। সেখানে যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে সেটা সমাধানও সহজে হয় না, কারণ তখন পরিস্থিতিটা ওইরকম ছিল। শুনে গর্ব অনুভব করছি বটে, মানে তিনি শুনে তার ভালো লাগতেছে যে বন্দুকধারী পাঠান, যে পাঠানদের তো বড় বড় কামান টামান নাই, কামানধারী ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দু মাত্র আরাম বোধ করিনি। কিন্তু তিনি টোটালি আরাম বোধ করতেছেন না, কারণ এই জায়গাটা মোটেও কি না সুবিধার না। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়, তাহলে পেশোয়ার পৌঁছাবে কখন? রাত 9টার দিকে। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি, মানে তখন যে কার রাজত্ব থাকবে বা কোন ঝামেলা সেখানে থাকবে আল্লাহই জানে। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারই দাঁড়াইলো, মানে এরকম সময় তিনি দেখলেন যে গাড়িটা পেশোয়ারই আসছে। পরবর্তী 2 থেকে যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আরও সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব।